হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আমার নাম শামীম আক্তার। আজকে আমরা স্টার্ট করছি বংশগতি ও বিবর্তন। আমরা আগের চ্যাপ্টারে রিপ্রোডাকশন সম্পর্কে পড়ে এসেছি, যে বিভিন্ন জীব কিভাবে তাদের বংশ বিস্তার করে বিভিন্ন পদ্ধতিতে। যেমন তার মধ্যে আমরা পড়েছিলাম দুটো ভাগ করেছিলাম, যৌন জনন আর অযৌন জনন। যৌন জননের মাধ্যমে উন্নত প্রাণী যেরকম মানুষ, বাঘ, শিয়াল এরা সব বংশ বিস্তার করে। আর অযৌন জননের মধ্যে কিছু অনুন্নত জীব, স্পাইরোগাইরা, তারপর বিভিন্ন ব্যাকটেরিয়া, এককোষী জীব এরা করে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়েছিলাম অযৌন জননের মধ্যে, যেগুলো এককোষী জীব বা আরও অন্যান্য জীব যারা অনুন্নত শ্রেণীর তাদের মধ্যে ঘটে থাকে, সেগুলো খুব ভালো করে অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি হেরিডিটি অ্যান্ড ইভলিউশন। বিবর্তন, বিবর্তন মানে কি? চেঞ্জ আসতে থাকবে একটার পর একটা। আমাদের যে প্রজন্ম আছে পরবর্তী প্রজন্মে আরো কিছু উন্নত করবে। উন্নত বলতে ব্যাপারটা নয়, যে কিছু পরিবর্তন আসবে পরিবেশ অনুযায়ী চারিদিকে। ঠিক আছে, আমাদের আশেপাশে পরিবেশ অনুযায়ী পরিবর্তন আসবে পরবর্তী প্রজন্মগুলোতে। যেরকম আমরা ছোটবেলায় উদাহরণ পড়েছিলাম যে জিরাফের গলা কি করে এত লম্বা হলো, যে আশেপাশের নিচের সমস্ত ঘাস পাতা যেগুলো খায়, তৃণভোজী প্রাণী জিরাফ যেহেতু, তো শেষ হয়ে গেছিল। তো যখন উঁচু জায়গায় পাতাগুলো ছিল, সে চেষ্টা করতে করতে তার গলাটা লম্বা হয়ে গেছিল। এই ধরনের কিছু আমরা বিবর্তন সম্পর্কে পড়েছিলাম ছোটবেলায় উদাহরণ হিসেবে। ঠিক আছে, তো আমরা সেগুলোই কিছু পড়বো। বংশগতি। প্রজনন প্রক্রিয়া সবচেয়ে অবশ্যম্ভাবী ফলশ্রুতি এখনো একই দেহ নকশা বিশিষ্ট জীবসমূহের যৌনগুলোতে বিদ্যমান। বংশগতির নিয়মগুলো সেই প্রক্রিয়াটিকে নির্ধারণ করে, যার দ্বারা জীবের প্রলক্ষণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ যথাযথভাবে বংশানুক্রমে সঞ্চারিত হয়। ঠিক আছে, যথাযথক্রমে বংশানুক্রমে সঞ্চারিত হয় কিছু বৈশিষ্ট্য। আমরা জানবো উদাহরণগুলো কি কি। বিভিন্ন ধরনের, যে চোখের কালার ব্রাউন কালার হয়, ব্ল্যাক কালার হয়, ব্লু কালার হয়, সেইগুলো এক একটা করে বৈশিষ্ট্য। ঠিক আছে, তো সেগুলো যেতে যেতে চেঞ্জ হয়, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যেতে গেলে বিভিন্ন পরিবর্তন আসে। বংশানুক্রমে প্রাপ্ত লক্ষণ সমূহ, ইনহেরিটেড ট্রেটস। ঠিক আছে, আমরা জানি যে একটি মানব শিশুর মধ্যে মানুষের সব মৌলিক বৈশিষ্ট্যগুলি বর্তমান, তবে শিশুটিকে দেখতে একেবারে পুরোপুরি তার পিতামাতার মতো লাগে না। কোনো শিশুকে তাকে এক্স্যাক্টলি তার পিতামাতার মতো হয় না। এই কারণে মানব গোষ্ঠী বিশাল বৈচিত্র্য পরিলক্ষিত হয়। মানে একটা প্রজন্ম থেকে যখন আরেকটা প্রজন্মে যাচ্ছে, তখন বিভিন্ন পরিবর্তন করছে। এই যে এখানে কিছু ছবিতে উদাহরণ দেওয়া আছে। এই কানের লতিটা এটাও একটা বৈশিষ্ট্য, যেটা দেখো অনেকটা ঝুলে আছে, আর এটা পুরোপুরি অ্যাটাচ আছে, দেখো কোনো ঝুলে নেই। এই যে এটা বলে মুক্ত কর্ণলতি, যুক্ত কর্ণলতি। কানের যে লতিটা থাকে নিচে, সেটা মুক্ত থাকে, যুক্ত থাকে, দুই ধরনের হয়। ঠিক আছে, এই ধরনের আরো অনেক বৈশিষ্ট্য, যেমন চোখের দিলাম, চুলের কালার দিলাম, ব্ল্যাক হয়, ব্রাউন কালার হয়, আরো অনেক কিছু থাকে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে এই ধরনের প্রলক্ষণ সমূহের বংশানুসরণের নীতিসমূহ একটি ঘটনার সাথে সম্পর্কিত, যে বাস্তবিক পক্ষে পিতামাতা উভয় থেকে আগত সমপরিমাণ জিনগত বস্তু সমন্বয়ে শিশুর জিনগত বস্তু গঠিত হয়। এর অর্থ হলো এই যে প্রতিটি প্রলক্ষণ পিতৃ ডিএনএ এবং মাতৃ ডিএনএ উভয় দ্বারাই প্রভাবিত হতে পারে। ঠিক আছে, মানে কোন একটা বৈশিষ্ট্য একটি শিশুর মধ্যে দেখা গেল, সেটা পিতা এবং মাতা দুজনের ডিএনএ থেকেই প্রভাবিত হতে পারে। এবার আমরা খুব একজন বিখ্যাত সায়েন্টিস্টের নাম শুনেছি, গ্রেগার জোহান মেন্ডেল। তিনি কিছু বংশগতির কিছু পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, মটর গাছ যে থাকে সেগুলো দিয়ে। এটা আমরা খুব ভালোভাবে পড়বো, পরীক্ষাটা খুব অনেকবার পড়বে এটাকে, কারণ এই জিনিসটা তোমাদেরকে বুঝতেও হবে। কনসেপচুয়াল কোশ্চেন থাকে অনেক সময়। ওই এই যে টেস্টটা, পরীক্ষাটা করিয়েছিল গ্রেগার জোহান মেন্ডেল, তো টেস্ট থেকেই এই যে এই টেস্টটা লেখা আছে, পরীক্ষা, টেস্ট মানে পরীক্ষাটা, এই যে এখান থেকে কোশ্চেন তুলে দিয়ে দেয়। ঠিক আছে, কিভাবে দেয় পড়াতে পড়াতে বলছি আমি। ঠিক আছে,
মেন্ডেল তার পরীক্ষার জন্য বাগানের মটর গাছের বেশ কিছু বিপরীতধর্মী দৃশ্যমান চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ব্যবহার করেছিলেন। ঠিক আছে, যেমন গোলাকার কুঞ্চিত বীজ, দুই ধরনের বীজ, গোলাকার বীজ, কুঞ্চিত বীজ না হলো। দীর্ঘ খর্ব উদ্ভিদ মানে লম্বা আর ছোট উদ্ভিদ। সাদা বেগুনি ফুল, দুই ধরনের ফুলের গাছ নেওয়া হলো। এবং আরো কিছু বৈশিষ্ট্য, তার সঙ্গে আরো কিছু ছিল, এগুলো খুব জানা, যেগুলো জানা লেখা আছে বইটাতে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সাদা বেগুনি ফুল, দীর্ঘ খর্ব উদ্ভিদ, গোলাকার কুঞ্চিত বীজ, এই তিন ধরনের বৈশিষ্ট্যযুক্ত নেওয়া হলো। তিনি বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সমন্বিত মটর গাছ নিয়েছিলেন। তিনি একটি দীর্ঘ উদ্ভিদ, একটি খর্ব উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে, সংকরায়ন মানে ক্রস, ঠিক আছে, সংকরায়ন ঘটিয়ে অপত্য উদ্ভিদের সৃষ্টি করেছিলেন এবং দীর্ঘ বা খর্ব বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উদ্ভিদের শতকরা হার কত তা নির্ণয় করেছিলেন। প্রথম ক্ষেত্রে F1 জনু বা প্রথম জনুতে কোনো মাঝামাঝি চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়নি, অর্থাৎ মাঝামাঝি দৈর্ঘ্যের কোনো উদ্ভিদ সৃষ্টি হয়নি। সবগুলো উদ্ভিদই ছিল দীর্ঘ। এর অর্থ হলো এই যে জনিত্র জীবের প্রলক্ষণগুলোর মধ্যে কেবলমাত্র একটি প্রলক্ষণ অপত্য জীবে দেখা দিয়েছিল। দুটি উদ্ভিদের মিশ্রণ কোনো প্রলক্ষণ দেখা যায়নি। সুতরাং পরবর্তী প্রশ্ন ছিল এই যে F1 জনুতে উৎপন্ন দীর্ঘ মটর গাছগুলো পুরোপুরিভাবে জনিত্র জনুর দীর্ঘ উদ্ভিদের মতো ছিল কি? F1 জনুতে উৎপন্ন এই লম্বা মটর গাছগুলো স্বপরাগযোগ ঘটিয়ে উভয় জনিত্র উদ্ভিদ প্রাপ্তির মাধ্যমে মেন্ডেলীয় পরীক্ষাগুলি এটা যাচাই করছিলেন। জনিত্র উদ্ভিদ সমূহ থেকে প্রাপ্ত সব অপত্য অবশ্যই দীর্ঘ হয়, তবে F1 জনুর দীর্ঘ উদ্ভিদগুলো থেকে F2 জনুতে সৃষ্ট উদ্ভিদগুলো সবগুলো দীর্ঘ হয় না। পরিবর্তে দ্বিতীয় অপত্য জনুর উদ্ভিদগুলো 1/4 খর্ব হবে। এই বিষয়টি নির্দেশ করে যে দীর্ঘ এবং খর্ব উভয় প্রলক্ষণই জনিত্র উদ্ভিদ থেকে F1 উদ্ভিদে সঞ্চারিত হয়েছিল, কিন্তু কেবলমাত্র দীর্ঘ প্রলক্ষণটিরই বহিঃপ্রকাশ ঘটেছিল। এই পরীক্ষার ফলাফল দেখে মেন্ডেল প্রস্তাব করেছিলেন যে প্রলক্ষণ নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরের দুটি প্রতিলিপি যৌন জননকারী জীবে উপস্থিত থাকে। জনিত্র জীবের প্রকৃতির উপর নির্ভর করে এই অপত্য জীব দুটি সমরূপ বা ভিন্নরূপ হতে পারে। অনেক জটিল জিনিস মনে হচ্ছে না? জিনিসটা 3-4 বার পড়তে হবে, আমাদের পড়ে বুঝতে হবে। আমি আবার সহজ করে দিচ্ছি জিনিসটা, ছবির মাধ্যমে আমরা চলে আসবো। এই যে গোটা গল্পটা বলেছে এটা আমরা ছবির মাধ্যমে বুঝবো। কিরকম? এখানে দীর্ঘ আর খর্ব মানে লম্বা আর বেঁটে দুটো গাছ নেওয়া হলো, মটর গাছ, তাদের মধ্যে ক্রস ঘটানো হলো, ক্রস পলিনেশন, ঠিক আছে, পরাগযোগ ঘটিয়ে উদ্ভিদ পাওয়া গেল, নতুন জন্মালো। তাদের দেখা গেল যে সবগুলোই লম্বা লম্বা, একটা লম্বা আর বেটে এই দুটোর মধ্যে ক্রস ঘটিয়ে 4টেই লম্বা পেলাম আমি, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা গ্রেগর জোহান মেন্ডেল করেছিলেন নিজেকে যে উচিত ছিল যে লম্বা আর বেটে, তাহলে এই দুটো ক্রস হওয়ার ফলে এদের মাঝামাঝি কোনো একটা হাইটের গাছ উৎপন্ন হতো, কিন্তু কি হলো? ওরকম হলো না, সবগুলোই লম্বা হলো। কেন হলো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো এদের মধ্যে যে জিনগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো কি সবগুলোই লম্বা এই বৈশিষ্ট্যটা, নাকি তার মধ্যে ছোট বৈশিষ্ট্য আছে? ঠিক আছে, এই F2 এদেরকে আবার ক্রস করানো হলো, ঠিক আছে। ক্রস করিয়ে দেখা গেল এই যে দেখো এই সংকেতগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই বড়টি ছোটটি, বড়টি টি মানে বড় দীর্ঘ, স্মল টি মানে খর্ব ছোট। এবার এই দুটো ক্রস ঘটিয়ে আমরা সামনাসামনি তো লম্বা গাছই দেখতে পাচ্ছি, কিন্তু তাদের মধ্যে বৈশিষ্ট্যটা এরকম হয়ে যায় যে একটা লম্বা বৈশিষ্ট্য থাকে, একটা ছোট খর্ব হওয়ার বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রকাশ পায় লম্বাটাই, সেই কারণে আমরা লম্বা দেখছি গাছটাকে, কিন্তু কিন্তু তার মধ্যে খর্ব হওয়ার মানে ছোট হওয়ার বৈশিষ্ট্যটাও থাকে, কিন্তু প্রকাশ পায় না। কিভাবে এটা বুঝলাম যে এটা থাকে? একটা বড় হওয়ার বৈশিষ্ট্য, একটা ছোট হওয়ার বৈশিষ্ট্য। যখন এই দেখো জিনিসটা,
যখন এখান থেকে দুটো উদ্ভিদ তুললাম, ঠিক আছে, দুটো উদ্ভিদ তুলে তাদের মধ্যে ক্রস ঘটালাম, এটা এবং এটা, এই দুটোর মধ্যে ক্রস ঘটানো হলো, ঠিক আছে, ক্রস ঘটানো হলো, এই যে দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোর মধ্যে ক্রস ঘটানো হলে কি হলো, তিনটে লম্বা গাছ পেলাম, একটা ছোট গাছ পেলাম, শর্ট, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এগুলোর মধ্যে দীর্ঘ হওয়ার এবং বেটে হওয়ার দুই ধরনের বৈশিষ্ট্য ছিল। যদি না থাকতো, তাহলে যদি এরকম বড় বড়ই থাকতো, টি টি বড় হওয়ার বৈশিষ্ট্য, টি ক্যাপিটাল টি মানে বড় হওয়ার, আর স্মল টি মানে ছোট হওয়ার বৈশিষ্ট্য, ঠিক আছে, তাহলে তো যখন এই বড় গাছ দুটো নিচ্ছি তাহলে সবগুলো বড় হওয়ার কথা ছিল, এই ছোটটা কোথা থেকে আসলো, তখনই বোঝা গেল যে তাদের তো মিক্সচার থাকে বড় ছোট চিনের, যখন এইভাবে ক্রস করানো হয় বড় আর ছোটের মধ্যে, কিন্তু প্রকাশ পায় বড়টাই। কিন্তু যখন আমি এইভাবে দুটো উদ্ভিদকে নেই যাদের মধ্যে অলরেডি ক্রস হয়ে আছে, ভিতরে ছোট হওয়ার একটা বৈশিষ্ট্য ঢুকে আছে, তখন তিনটে বড় উদ্ভিদ একটা ছোট উদ্ভিদ, এই জিনিসটাই বলা হয়েছে। কোথায় গেল, এক চতুর্থাংশ এখানে ছিল না, এই যে এক চতুর্থাংশ খর্ব হয়, 4/1 খর্ব উদ্ভিদ হয়, মেটে উদ্ভিদ, ঠিক আছে। এই যে এগুলো ক্রস হয়, তো সেই কারণে। কিভাবে ক্রসটা হয় আমি কি দেখাবো একটু ছোট্ট করে যদি দেখিয়ে দিই। এখান থেকে এই যে এই দুটো উদ্ভিদ তুলে ক্রস করালাম, যে সেটাই আমি দেখে দিচ্ছি। দেখো প্রথম টিটা নাও, ক্যাপিটাল টি, এর প্রথম টি, টি টি বড় হলো, টি স্মল টি বড় হলো, স্মল টি ক্যাপিটাল টি, এই যে টি টি স্মল টি ক্যাপিটাল টি বড় হলো, টি টি মানে ডমিনেট করছে এখানে যে দীর্ঘ চরিত্রটা আর একটা ছোট হওয়ার চরিত্র, দুটো বৈশিষ্ট্য আছে। তো তো দীর্ঘ হওয়ার চরিত্রটা সবসময় তার উপর ডমিনেট করবে। ডমিনেট মানে বাংলা কি বোঝাবো তোমাদেরকে, মানে ওর শক্তি বেশি, ও যদি থাকে কোথাও তাহলে ওরটাই প্রকাশ করবে, ছোটটা প্রকাশ হতে দেবে না। কিন্তু যেখানে ছোট ছোটই থাকছে সেখানে তো আর সে ক্ষমতা দেখাতে পারবে না, কারণ সেখানে সে নেই। এই যে এই জায়গাটায় দেখো, এটা এটা যখন ক্রস হবে, ছোটটি, এই যে দেখো ছোটটি, এখানে বড়টি এর কোনো কথাই নেই, সুতরাং ছোট হয়ে গেছে, গাছটা হয়ে যাবে। কিন্তু কোথাও যদি একটা বড়টি থাকে তাহলে সেই গাছটা বড় হয়ে যাচ্ছে। এইভাবে জিনিসটাকে বুঝতে হবে আমাদের, ছবির মাধ্যমে বুঝতে হবে, কথার মাধ্যমে বুঝতে হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো মোটামুটি। এবার 2-3 বার রিডিং পড়লে গল্পটা ছবির সঙ্গে মেলালে জিনিসটা মিলে যাবে, ঠিক আছে। এই ব্যাখ্যাতে দেখা যায় ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি উভয় দীর্ঘ উদ্ভিদ, কিন্তু কেবলমাত্র স্মল টি হলো একটি খর্ব উদ্ভিদ। অন্যভাবে বলতে গেলে টি এর একটি প্রতিলিপি উদ্ভিদকে দীর্ঘ করার জন্য যথেষ্ট। এই যে একটা টি যদি থাকে বড় টি, তাহলে সেটা দীর্ঘ করে দেবে। যেখানে উদ্ভিদটিকে খর্ব করতে হলে টি এর দুটি প্রতিলিপি থাকতে হবে, মানে দুটো ছোট টি থাকতে হবে, নাহলে ছোট হবে না। টি এর মতো প্রলক্ষণগুলোকে প্রকট ডমিনেন্স, ঠিক আছে। আবার যে প্রলক্ষণগুলো স্মল টি এর মতো আচরণ করে তাদের প্রচ্ছন্ন, প্রকট আর প্রচ্ছন্ন খুব কঠিন বাংলা। প্রকট হবে, প্রকট ডমিনেট করবে, আর প্রচ্ছন্ন গুণ হবে এগুলো স্মল টি গুলো, ঠিক আছে। এভাবে হয়। যখন মটর গাছগুলোতে একটি মাত্র বৈশিষ্ট্যের পরিবর্তনের দুটি ভিন্ন বৈশিষ্ট্য বর্তমান থাকে, এদের মধ্যে সংকরায়ন ঘটে, তখন কি হয়, গোলাকার বীজ বিশিষ্ট উদ্ভিদ, দীর্ঘ উদ্ভিদ এবং কুঞ্চিত বীজ বিশিষ্ট খর্ব উদ্ভিদের সংকরায়নে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলোকে দেখতে কেমন হবে, এরা সবাই গোলাকার বীজ বিশিষ্ট দীর্ঘ উদ্ভিদ হয়। তাই দীর্ঘ এবং গোলাকৃত বীজ হলো প্রকট লক্ষণ। এই লাইনটা এইভাবে কোশ্চিন থাকে যে গ্রেগর জোয়ান মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন সেখানে প্রকট চরিত্রগুলি কি ছিল, প্রকট প্রলক্ষণগুলি কি ছিল, দীর্ঘ কাণ্ড এবং গোলাকার বীজ। প্রকট লক্ষণ কি ছিল, দীর্ঘ কাণ্ড, গোলাকার বীজ। আর প্রচ্ছন্ন কি ছিল, কুঞ্চিত বীজ আর খর্ব কাণ্ড, ঠিক আছে। কিন্তু যখন F1 জনুর অপত্য উদ্ভিদগুলো স্বপরাগযোগ ঘটিয়ে F2 বা দ্বিতীয় জনু সৃষ্টি করে, তখন কি ঘটে, মেন্ডেলীয় পরীক্ষার মাধ্যমে এটা বের করা যাবে যে F2 জনুতে কিছু গোলাকার বীজ বিশিষ্ট দীর্ঘ উদ্ভিদ এবং কিছু কুঞ্চিত বীজ বিশিষ্ট খর্ব উদ্ভিদ
উৎপন্ন হয়েছে। তবে F2 অপত্য যৌনুতে উৎপন্ন এমন কিছু উদ্ভিদও রয়েছে যেগুলো নতুন সমন্বয়ে দেখা যায়। কিছু দীর্ঘ কিন্তু কুঞ্চিত বীজ বিশিষ্ট, আবার কিছু খর্ব কিন্তু গোলাকার বীজ বিশিষ্ট উদ্ভিদ হবে। তোমরা দেখতে পারো F2 অপত্য যৌনুতে উৎপন্ন জীবে কিভাবে প্রলক্ষণগুলোর নতুন সমন্বয় সৃষ্টি হয়েছে। যখন বীজের আকৃতি এবং বীজের বর্ণ নির্ণয়কারী ফ্যাক্টরগুলি সমন্বয়িত হয়ে F2 অপত্য যৌনুর জন্য জাইগোট গঠন করে। তার মানে এখানে আমরা কি দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম যে একটা বৈশিষ্ট্য নিয়ে তাদের ক্রস ঘটানো হচ্ছে। কি কি বৈশিষ্ট্যটা? একটা বৈশিষ্ট্য লম্বা, লম্বা আর খাটো, দীর্ঘ এবং খর্ব, দীর্ঘ এবং খর্ব, দীর্ঘ এবং খর্ব, এই বৈশিষ্ট্যটা নিয়েই ক্রস করানো হচ্ছে। কিন্তু বলছে আরো একটু জটিল দিয়ে, কিভাবে? দীর্ঘ খর্ব এই বৈশিষ্ট্যটা থাকবে, তার মধ্যে বীজেরও প্রকার থাকবে, একটা গোলাকার বীজ হবে, একটা কুঞ্চিত বীজ হবে। ঠিক আছে, এইভাবে যদি ক্রস করানো হয় তাহলে দুইটা বৈশিষ্ট্য নেওয়া হলো, একটা হাইটের দিক থেকে আর একটা বীজের আকৃতির দিক থেকে, গোলাকার কুঞ্চিত। তো দুইটা যে নিলাম সেগুলোর ক্রস ঘটানো হলে F1 F2 যৌনুতে কি কি পাবো ওটাই বলানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে তো কিরকম পাওয়া যাবে বলে দেখি। দুটো বৈশিষ্ট্য নিয়েছি, তো কিছু আমরা লম্বাটা প্রকট বৈশিষ্ট্য, লম্বাটা আর গোলটা, তাই তো প্রকট না, আর প্রচ্ছন্ন হচ্ছে ছোট আর কুঞ্চিত বীজ। ঠিক আছে, তো কি বলা হচ্ছে না, এদের যখন ক্রস ঘটানো হবে দুটো বৈশিষ্ট্য, তো তখন সাধারণত প্রকট বৈশিষ্ট্যগুলো পাওয়া দরকার, লম্বা এবং গোল বীজ। কিন্তু কিছু এরকম দেখা যায় প্রকট তো থাকবে আর প্রচ্ছন্ন থাকবে, ছোট আর কুঞ্চিত এরকম থাকবে। এই দুই ধরনের উদ্ভিদ দেখা যাবে। বাট আরেকটা 3 নাম্বার ধরনের এখানে নতুন প্রকাশ ঘটে। কিরকম ঘটে? লম্বা কুঞ্চিত, এই ধরনের একটা নতুন ইন্ট্রোডিউস হয়। তবে F2 যৌনুতে কিছু উদ্ভিদ দীর্ঘ কিন্তু কুঞ্চিত বীজ বিশিষ্ট, আবার খর্ব গোলাকার। মানে একটা সাধারণভাবে আমরা বুঝতে পারি, এর আগে কিরকম দেখেছিলাম, এর আগে চরিত্রটাতে দেখো এখানে কি দেখেছিলাম, যে এইভাবে ক্রস হচ্ছে, দীর্ঘ হচ্ছে, দীর্ঘ দীর্ঘ, একটা খাটো, দীর্ঘ খাটো, এই দুটো পেয়েছিলাম। কিন্তু যখন দুটো বৈশিষ্ট্য নিয়ে করছি কি হচ্ছে, দুটো চরিত্র করে বর্তমান থাকবে। একটা হচ্ছে লম্বা পাচ্ছি, গোলাকার পাচ্ছি 1 নাম্বার, 2 নাম্বার পাচ্ছি ছোট আর কুঞ্চিত। তারপর আরো দুটো ইন্ট্রোডিউস হচ্ছে, এখানে নতুন উদ্ভিদ পাচ্ছি, নতুন বৈশিষ্ট্য মিক্স হয়ে যাচ্ছে বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, কিভাবে হচ্ছে, এই লম্বাটা চলে যাচ্ছে কুঞ্চিতর সাথে, লম্বা কুঞ্চিত হয়ে যাচ্ছে, আর চলে যাচ্ছে এই ছোটটা চলে যাচ্ছে গোলাকারের সাথে, এরকম আরো দুটো নতুন বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। বংশানুসরণের পদ্ধতিটি কিভাবে কাজ করে? কোষে প্রোটিন সংশ্লেষ করার জন্য যে তথ্যের প্রয়োজন হয় তার উৎস হলো কোষীয় ডিএনএ। ডিএনএ যে অংশ একটি প্রোটিন তৈরির জন্য তথ্য প্রদান করে সেটি হলো ওই প্রোটিন তৈরির জন্য দায়ী জিন। কি বলেছে? ডিএনএ যে অংশ একটি প্রোটিন তৈরির জন্য তথ্য প্রদান করে, ডিএনএ যে অংশটা একটি প্রোটিন তৈরি করার জন্য একটা ইনফরমেশন প্রদান করে, সেটি প্রোটিন তৈরির জন্য দায়ী জিন। ঠিক আছে, 1 মিনিট। জীবের যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি তা প্রোটিন দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়? উদ্ভিদ দেহে যে হরমোন থাকে তা তাদের বৃদ্ধিকে উদ্দীপিত করে। আমরা জানি উদ্ভিদ কি, মনে আছে অক্সিন, জিব্বারেলিন, অনেকগুলো, তাদের উদ্ভিদের উচ্চতা একটি নির্দিষ্ট হরমোনের পরিমাণের উপর নির্ভর করে। উৎপন্ন উদ্ভিদ হরমোনের পরিমাণ সংশ্লিষ্ট হরমোন উৎপাদনের প্রক্রিয়া কার্যকারিতার উপর নির্ভর করে। এই প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি উৎসেচকের কথা এখন বিবেচনা করুন। যদি এই উৎসেচকটি অধিক মাত্রা ক্রিয়াশীল হয় তবে প্রচুর পরিমাণ হরমোন সংশ্লেষিত হবে, এর ফলশ্রুতিতে উদ্ভিদটি দীর্ঘ হবে। যদি উৎসেচক সংশ্লেষণের জন্য দায়ী জিনটির কোনো পরিবর্তন হয় তবে উৎসেচকটির ক্রিয়াশীলতার মাত্রা হ্রাস পাবে এবং কম পরিমাণে হরমোন সংশ্লেষিত হবে এবং এর ফলশ্রুতিতে উদ্ভিদটি খর্ব হবে।
তাই কোনো প্রলক্ষণ বা চারিত্রিক বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এখানে অনেক কিছু গল্প আছে। এটা কি আছে, ও এখানে আরো এনে টেস্ট করেছে কালার নিয়ে। ঠিক আছে, কিভাবে জনন কোষগুলোতে দেহস্থিত অন্য সব কোষগুলো স্বাভাবিক দুটি জিন ডিপ্লয়েড জিন সেট থেকে একটি জিন অর্থাৎ হ্যাপ্লয়েড জিন সেট আসে। যদি অপত্য উদ্ভিদগুলোর প্রতিটি জনিত্র উদ্ভিদ মানে বুঝতে পারছো, যেই দুটো উদ্ভিদ নিয়ে ক্রস করিয়ে নতুন পাওয়া যাচ্ছে, সে এই দুটোকে বলবো আমরা জনিত্র জীব। ঠিক আছে, বা জনিত্র উদ্ভিদ। যদি অপত্য উদ্ভিদগুলোর প্রতিটি জনিত্র উদ্ভিদ থেকে একটি একক সম্পূর্ণ জিন সেট বংশানুক্রমে লাভ করে, তবে ব্যাখ্যা করা যায় সেটি প্রযোজ্য হবে না। এইসব পরীক্ষা এত টেস্টগুলো পড়ার দরকার নেই, আমি যে টেস্টটা বলে দিলাম গ্রেগর জোহান মেন্ডেলের, এইটা করলেই যথেষ্ট। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস লিখছি, যে প্রতিটি সেট জিন সেই একটি একক দীর্ঘসূত্রাকার ডিএনএ রূপে উপস্থিত না থেকে পৃথক স্বাধীন খণ্ডক রূপে অবস্থান করে। এরূপ প্রতিটি স্বাধীন খণ্ডকে ক্রোমোজোম বলে। ঠিক আছে, ক্রোমোজোমের ডেফিনেশন করার দরকার নেই। প্রতিটি কোষে একটি ক্রোমোজোমের দুটি করে প্রতিলিপি থাকবে এবং এদের মধ্যে একটি পিতার দেহ এবং অপরটি মাতার দেহ থেকে আসবে। প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি ক্রোমোজোম প্রতিটি জনন কোষে আসবে এবং এই ক্রোমোজোমগুলো হয় পিতা না হয় মাতার দেহ থেকে আসতে পারে। যখন দুটি জনন কোষ মিলিত হয় তখন এই মিলনের ফলে সৃষ্ট অপত্য জীব ক্রোমোজোমের স্বাভাবিক সংখ্যাটি আবার ফিরে আসবে এবং এর ফলে প্রজাতির ডিএনএ স্থিতিশীলতা সুনিশ্চিত থাকে। এই ধরনের বংশানুসরণ পদ্ধতি মেন্ডেলীয় পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করে এবং যৌন জন্মকারী সব জীবে এই পদ্ধতিটি অনুসারেই বংশানুসরণ ঘটে। এবার লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, একটা নতুন যে প্রজন্মের জীব আসবে তার লিঙ্গ নির্ধারণ কিভাবে, সেক্স ডিটারমিনেশন। আমরা এই বিষয়টি সম্পর্কে খুব পূর্বে আলোচনা করেছি যে যৌন জননে অংশগ্রহণকারী দুটি লিঙ্গের জীবকে বেশ কিছু কারণে অবশ্যই পরস্পর থেকে কিছুটা হলেও স্বতন্ত্র হতে হবে। একটি নবজাতকের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়, বিভিন্ন প্রজাতির লিঙ্গ নির্ধারণের জন্য বেশ কিছু বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। কিছু জীব এর জন্য সম্পূর্ণ পরিবেশীয় সংকেতের উপর নির্ভর করে। কতিপয় সরীসৃপের মতো কিছু প্রাণীর ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু থেকে সৃষ্ট প্রাণীর পুরুষ নাকি স্ত্রী হবে তা তাপমাত্রা নিষিক্ত ডিম্বাণুগুলো রাখা হয়েছে সেই তাপমাত্রা নির্ধারিত হয়ে থাকে। যেরকম আমি উদাহরণস্বরূপ বলে দিয়েছি, এই লাইনটা অত বুঝতে পারলে না, এখন খুব রিপোর্টে তোমরা দেখবে নিউজে যে পুরুষ কচ্ছপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কারণ হিসেবে ধরা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। কেন? কারণ কচ্ছপ ডিম দেয়, তো ডিমটা কোথায় দেয়? সি বিচগুলোতে, সমুদ্র তটগুলোতে, তাই তো? তো কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর একটা কচ্ছপ স্ত্রী হবে না পুরুষ হবে সেটা যে ডিমটা যে তাপমাত্রায় রাখা হয়েছে তার উপর নির্ভর করে। তাপমাত্রা বেশি যদি থাকে তাহলে সেটা মহিলা, আর কম থাকলে সেটা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করবে। তো বিশ্ব উষ্ণায়নের ফলে সব জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে এই পরিবেশটারও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে সেখান থেকে বেশিরভাগ স্ত্রী কচ্ছপ বেরিয়ে আসছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝানো হয়েছে যে কিছু আছে যাদের কোন তাপমাত্রায় রাখা হয়েছে ডিম্বাণুগুলো তার উপর নির্ভর করে। ঠিক আছে, অন্যান্য কিছু জীব যেমন শামুকের ক্ষেত্রে প্রতিটি জীব তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। শামুক এমন একটা জীব যে লিঙ্গ পরিবর্তন করতে পারে নিজে নিজে, যা নির্দেশ করে যে এই সকল জীবের ক্ষেত্রে জিনগতভাবে লিঙ্গ নির্ধারণ হয় না, জেনেটিক্যালি তাদের সেক্স ডিটারমিনেশন হয় না। ঠিক আছে, যেটা আমরা খুব সাধারণ জানি সবাই, মানুষের ক্ষেত্রে যেভাবে লিঙ্গ নির্ধারণ হয় এটা এক কথা বোঝানো হয়েছে, সেভাবে জেনেটিক্যালি লিঙ্গ নির্ধারণ হয় না। শামুকের হয় না, কচ্ছপের হয় না। ঠিক আছে, কচ্ছপ টেম্পারেচারে নির্ভর করে, শামুক নিজে নিজে পরিবর্তন করে ফেলতে পারে। যাই হোক, মানুষের ক্ষেত্রে কোনো ব্যক্তির লিঙ্গ প্রধানত জিনগতভাবে নির্ধারিত হয়। আমরা ছেলে হবো না মেয়ে হবো আমাদের পিতামাতা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কিন্তু যতদূর আমরা অনুমান করতে পারি আমাদের পিতামাতা উভয় থেকে বংশানুক্রমে আমরা একই প্রকার জিন সেট পেয়ে থাকি। ঠিক আছে, এই তথ্যে যে ব্যাখ্যাটি নিহিত রয়েছে তা হলো এই যে মানব দেহের সব ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে না।
মানবদেহের অধিকাংশ ক্রোমোজোমে একটি মাতৃকপি এবং একটি পিতৃকপি রয়েছে। ঠিক আছে, ডাইরেক্ট এত কিছু না পড়ে আমি ডাইরেক্ট ছবির মাধ্যমে চলে যাচ্ছি। এটা স্পার্ম, এটা ওভাম, মানে এটা মাতৃদেহ থেকে আসে ডিম্বাণু, এটা শুক্রাণু। ঠিক আছে, তো আমরা জানি এক্স ওয়াই দিয়ে চিহ্নিত করা হয় পুরুষ গ্যামেটকে। ওকে, আর অনলি এক্স ক্রোমোজোম থাকে মাতৃ থেকে, মহিলা থেকে আসে ডিম্বাণু থেকে। শুক্রাণু থাকে এক্স ওয়াই ক্রোমোজোম। তো ক্রস করানো হচ্ছে কিভাবে, এক্স এক্স এর সঙ্গে মিললো এক্স এক্স, আর ওয়াই আছে ওয়াই এক্স এর সঙ্গে মিললে এক্স ওয়াই। যদি এক্স ওয়াই হয়, আমরা জানি এক্স ওয়াই মানে পুরুষ, আগে দেখেছি পুরুষ থেকে আসছে এক্স ওয়াই ক্রোমোজোম। তো এক্স ওয়াই যদি ডমিনেন্ট ফিচার্স হয়, প্রকট, তাহলে পুরুষ হয়ে যাবে। আর না হলে এক্স এক্স যদি হয় তাহলে সেটা মহিলা হয়ে যাবে। ঠিক আছে, ছেলে বা মেয়ে নির্বিশেষে সব সন্তানই তাদের মাতা থেকে বংশানুক্রমে একটি করে এক্স ক্রোমোজোম পেয়ে থাকে। ছেলে মেয়ে দুজনেই এক্স ক্রোমোজোমটা তাদের মায়ের কাছ থেকে পেয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখো এই জিনিসটা বোঝানো হচ্ছে, মেয়ের ক্ষেত্রে কি এক্স এক্স, ছেলের ক্ষেত্রে এক্স ওয়াই। তো প্রথম এক্সটা এটা মায়ের কাছ থেকে পেয়েছে দুজনেই। ওকে, কিন্তু পরের এক্সটা আসে বাবার কাছ থেকে। যদি বাবা এক্স দেয় তাহলে মেয়ে হবে, যদি বাবা ওয়াই দেয় ওয়াই ক্রোমোজোম তাহলে ছেলে হবে। ঠিক আছে, এই জিনিসটা বলা হয়েছে। তাই শিশুরা তাদের পিতার থেকে বংশানুক্রমে কোন যৌন ক্রোমোজোমটি পেয়েছে তার দ্বারাই শিশুদের লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে কার উপর লিঙ্গ নির্ধারণটা নির্ভর করছে, সম্পূর্ণ পিতার উপর। পিতা এক্স ক্রোমোজোম না ওয়াই ক্রোমোজোম দিচ্ছে তার উপর নির্ভর করছে। এক্স ক্রোমোজোম দিলে স্ত্রী এবং ওয়াই দিলে পুরুষ। ওকে, যে শিশুটি তার পিতার কাছ থেকে বংশানুক্রমে এক্স ক্রোমোজোম লাভ করেছে সে একটি কন্যা সন্তান এবং ওয়াই ক্রোমোজোমটি পেয়ে পুত্র সন্তান হবে। বিবর্তন বা ইভলিউশন, আমরা লক্ষ্য করেছি যে ডিএনএ প্রতিলিপিকরণকালে ত্রুটি এবং যৌন জননের ফলশ্রুতি উভয় কারণে জননকালে প্রকরণ লাভ করার একটি অন্তর্গঠিত প্রবণতা দেখা যায়। এত জটিল ভাষা পড়তে হবে না। ইভলিউশন, বিবর্তন মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কিছু পরিবর্তন আসে, ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন আসে। কারণ আমাদের জীবনে আমাদের শরীরে যেসব বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের, কানে চুল আসা, কানের লতি, চোখের কালার, হেয়ার কালার, সবকিছু ক্রোমোজোমের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য নির্ধারক জিন বলে যেটাকে। ওকে, তার উপর ডিপেন্ড করে। তো এগুলো কিছু চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে থাকে, বুঝতে পারলে? তো এই চেঞ্জটাকে আমরা বলি বিবর্তন বা ইভলিউশন। এটা চেঞ্জ কেন বলি না, বিবর্তন এই টার্মটা কেন ইউজ করছি বা ইভলিউশন এটা কেন ইউজ করছি, কারণ আমাদের চারপাশে যেরকম পরিবেশ তার উপর ডিপেন্ড করে এটা পরিবর্তন হয়, যাতে আমরা সেটাতে খাপ খাইয়ে নিতে পারি। ঠিক আছে, একটি দৃষ্টান্তমূলক ব্যাখ্যা, ওই যে আমি যে গল্পটা শুনিয়েছিলাম জিরাফের, তাদের প্রয়োজনে তাদের উঁচু থেকে পাতা খেতে হতো, সেই কারণে গলাটা আস্তে আস্তে লম্বা হয়েছে। এটার উপরেই বিবর্তনবাদটা মানে উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। তাহলে এর অনেক গল্প লেখা আছে, অনেকগুলো, এতগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, এই উদাহরণগুলো ঠিক আছে, আমি এগুলো তো প্রয়োজন নেই এগুলো। ঠিক আছে, অর্জিত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত লক্ষণ সমূহ, এই ধারণাটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে যৌন জননকারী জীবগোষ্ঠীর জনন কোষগুলো বিশেষিত প্রজনন কলায় তৈরি হয়। অনাহারে কারণে গুবরে পোকার ওজন হ্রাস পাওয়ার ঘটনাটি ওই প্রকার জনন কোষের ডিএনএ তে কোনো পরিবর্তন ঘটাবে না। সুতরাং হ্রাসপ্রাপ্ত ওজন এমন কোনো প্রলক্ষণ নয় যা একটি অনাহারী গুবরে পোকার অপত্যদের দ্বারা বংশানুক্রমে বাহিত হতে পারে। তাই এমনকি অনাহারের কারণে কিছু প্রজন্মে গুবরে পোকা যদি কম ওজন বিশিষ্ট হয় তবে এটিকে বিবর্তনের একটি উদাহরণ হিসেবে গণ্য করা হয় না। আমরা খাওয়া দাওয়া না করলে ওজন কমে গেল, সেটা বিবর্তন না, কখনোই না। কারণ এটি পরিবর্তন এক যৌন থেকে পরবর্তী যৌনতে সঞ্চারিত হয় না। বিবর্তন সেটাকে বলবো না যে এটা একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হবে না, ট্রান্সফার হলে তবেই বলবো সেটাকে বিবর্তন।
অপ্রজননশীল কলাসমূহে সংঘটিত পরিবর্তন জননকোষের ডিএনএ সঞ্চারিত হতে পারে না। সুতরাং কোনো একটি জীব তার জীবনকালে যে বৈশিষ্ট্যগুলো অর্জন করে সেগুলো অপত্য জীবে সঞ্চারিত হতে পারে না, তাই এটি বিবর্তনকে নির্দেশ করতে পারে না। সোজা কথা, মানে আলতু ফালতু জিনিসগুলো বিবর্তনের মধ্যে আসে না। যেরকম আমরা না খেয়ে শুকিয়ে গেলাম, ডায়েট করলাম, এইসবের কারণে বিবর্তন হয় না। ঠিক আছে, আমি আবার বললাম যে মেইন জিনিস বইয়ে হয়তো লেখা থাকতে পারে, নাও থাকতে পারে, পরিবেশের উপর ডিপেন্ড করে, সেই অনুযায়ী বিবর্তন হয় আমাদের শরীরে। ঠিক আছে, তো বিবর্তনবাদের জনক কাকে বলা হয়? ডারউইন। ঠিক আছে, এই লাইনটা, এই সায়েন্টিস্টের নাম মনে রাখবে, বিবর্তন। ঠিক আছে, পৃথিবীতে জীবনের উৎপত্তি, ডারউইনের বিবর্তনবাদ। বিবর্তনবাদ কার? ডারউইনের থেকে আমরা জানতে পারি যে কিভাবে সরল গঠন বিশিষ্ট জীব থেকে অধিকতর জটিল গঠন বিশিষ্ট জীবের সৃষ্টি হয়েছে, এবং মেন্ডেলের পরীক্ষাগুলো থেকে আমরা এক জনু থেকে পরবর্তী জনুতে প্রলক্ষণের বংশানুসরণ পদ্ধতি সম্পর্কে জানতে পারি। কিন্তু সর্বপ্রথম পৃথিবীতে কিভাবে জীবনের উৎপত্তি ঘটেছিল সেই বিষয়ে তাদের দুজনেরই কেউ বলেননি। ব্রিটিশ বিজ্ঞানী জেভিএস হেলেন 1929 সালে এই মত প্রকাশ করেন যে পৃথিবী সৃষ্টির কিছু পর থেকে এই পৃথিবীতে উপস্থিত সরল অজৈব অণু থেকেই জীবনের উৎপত্তি হয়েছিল। তিনি ধারণা করেছিলেন যে ওই সময়কাল পৃথিবীর অবস্থা যা বর্তমান অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন রকম, তার জীবনের জন্য প্রয়োজনীয় জটিল জৈব অণুর উৎপত্তি ঘটিয়েছিল। মানে এই জিনিসটা বোঝানো যায়, আমি যেটা বললাম পরিবেশের জন্য প্রয়োজন, সেই কারণে জটিল প্রয়োজন ঘটিয়েছিল, ওই জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটিয়েছিল। সেখান থেকে আস্তে বিবর্তন হতে হতে আজকে আমাদের এই জটিল মানুষ, জটিল জীবজগতের সৃষ্টি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা বাকি পার্টটা করব। পরবর্তীতে আমাদের স্টার্ট হবে স্পেসিফিকেশন, স্পেসিয়েশন বা প্রজাতিকরণ। ঠিক আছে, প্রজাতি পড়েছিল, গণগোত্র প্রজাতি আমি পড়িয়েছি আগে, ভাগগুলো, স্টেজগুলো একটা, গণগোত্র প্রজাতি, কোন প্রজাতি কোনটাতে বেশি থাকে সব থেকে, ওই প্রজাতিকরণ কিভাবে স্পেসিয়েশন করব। ওকে, তো এটা পড়বো পরবর্তী। ঠিক আছে, আচ্ছা থাকে এই পর্যন্ত।